নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি সহ পিপলস ইন্ডিয়া দলের পক্ষে সংবিধান বাঁচাও কর্মসূচি নিয়ে মাঠে নামলো দলীয় নেতৃত্বরা। এই বলা था हमारा देश का प्रधानमंत्री দিচ্ছে যে আমরা 200 দিনের বেকার শ্রমিকের কাজ দিব। দক্ষিণ ওদমতলা একটি পঞ্চায়েত বানানো হয়েছে। 8 বছর বয়স হয়েছে পঞ্চায়েতের। এখানে 3টা বিল্ডিং বানানো হয়েছে, 3টা রুম বানানো হয়েছে। এখন 8 বছর থেকে এই পঞ্চায়েত ওদমতলা ব্লকের ভিতরে আছে, সেখানে পঞ্চায়েতগুলো যায় না। এটা নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি যে এখানে অতি সত্বর পঞ্চায়েত যাওক, এলাকার জনগণের সুবিধা ও জনগণের শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় থাকবে এখানে পঞ্চায়েত গেলে। এই হচ্ছে আমার বিষয়টা। তার পাশাপাশি বিষয় হয়েছে যে দক্ষিণ ওদমতলা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ঈদগাহ টিল্লা পর্যন্ত যে অবস্থা বেহাল অবস্থা রাস্তার আছে, সেই রাস্তাটা মেরামত করে দেওয়া হোক, এটা আমি অনুরোধ জানাবো এই এলাকার জনগণ এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জানাইবো যে এখানে রাস্তাটা নির্মাণ করে দেওয়ার লাগিয়া। আর অতি সত্বর যদি পঞ্চায়েত না যায় তাহলে পিপলস ইন্ডিয়ার আন্দোলন আগামী দিন জোরদার অবস্থা আমরা এই আন্দোলনকে আমরা চালাইয়ে যাবো। আমরা আন্দোলন বন্ধ করব না। এতে যে আমরা আন্দোলন করতে গিয়ে আমরা যদি মানুষ এখানে এই পঞ্চায়েত নিতে গিয়ে আমরা যদি শহীদ হই তাহলে আমরা শহীদ হইতে আমরা প্রস্তুত আছি, সেখানে পঞ্চায়েত যাইতে হবে। এই সরকার যখন আবার 23 সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন বলেছে যে আমরা 200 দিনের শ্রমিকদের রেগার কাজ দিব। 200 দিনের শ্রমিকদের রেগার কাজ হয়েছে নি, একদিনও 200 দিন হয় দূরে তো একদিনও রেগার কাজ হয়নি। গ্রামে গঞ্জে মানুষ এই অবস্থায় আছে যে আইওআই গড়ের লাগিয়া 10,000 20,000 করে দিতে লাগে। এইভাবে সরকারটা চলছে মানে ত্রিপুরা রাজ্যে, শুধু ত্রিপুরা রাজ্যে না সমস্ত ভারতবর্ষে এইভাবে চলছে যে মানুষ দ্রব্যমূল্য বাজার হাট বাজারে যেগুলা জিনিসপত্র দাম বাড়ছে, এইভাবে যদি জিনিসপত্র দাম বাড়ে সাধারণ মানুষে খেতে পারতো না। এছাড়া আমরা দাবি করেছি যে এখন বর্তমানে খোলা বাজারে তেলের লিটার 140 টাকা, ডাইলের কেজি 120 টাকা। এটা মানে আগে 70 টাকা ছিল, তেলের লিটার 60 টাকা ছিল, 50 টাকা ছিল। এটা অত মানে দামটা কেন হয়? আবার বলেন আপনারা যে আমরা তো ডাবল ইঞ্জিনের সরকার, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করিয়া আমরা স্বয়ংসম্পূর্ণ করছি ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যেতে উনি বলেছিলেন 23-এ যখন আপনারা প্রতিষ্ঠিত হয়নি সরকার, বিজেপি সরকার, তখন বলেছে যে কদমতলা সরসপুরে আমরা কলেজ স্থাপন করব। এখন এখানে কলেজ স্থাপন দূরে তো যা, এই সরকারে কিছুই কাজ করেছে না ত্রিপুরা রাজ্যে, মানে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। সরকার শুধু সরকার চালাচ্ছে, সরকারের লগে যারা আছে মানে সহযোগিতা, এরা বাড়িঘর পকেটের টাকাগুলা মানাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের স্কিমগুলা দেওয়ার কথা ছিল সাধারণ মানুষে পায়নি। এটা তো সাধারণ মানুষে পায় না। সে বাজার সভা ছিল আমাদের। পাকিস্তানকে তো আমি মুর্দাবাদ জানাই। তার কারণ হইলো আমাদের ভারতবর্ষে যেভাবে জঙ্গলি হামলা হচ্ছে, সেই হামলার যেভাবে করছে পাকিস্তানে, ওকে আমি মুর্দাবাদ জানাই পাকিস্তানকে। ये राष्ट्रीय भाषा है, सब आदमी को जानना जरूरी है। में नहीं मिला, यही बोला था हमारा देश का प्रधानमंत्री। দুদিনের কয়েক ঘন্টার বর্ষণে জলমগ্ন বিলোনিয়া মহকুমার ভারত বাংলা বলা যেতে পারে কাটা তার সীমান্তবর্তী আইসি নগর ও সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে, সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে, এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে। বর্ষা এখনো শুরুই হয়নি। প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয়, এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে। এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না, এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন, আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র, এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন, আপনারাও সবাই মিলে, শুধু আমাদের তরফ থেকে বলছি না, আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন। এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে একটু এসে কী ব্যবস্থা নেওয়া যে দেখেছেন। কিন্তু আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়লো, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার মনে হয়েছে
এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সেই র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ান আমি সে বদলুসে কথা বলেছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না, কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এটা এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাটাতার অসংখ্য বাড়িঘর এই যে উপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে, আপনারাও আছেন এখানে। আমাদের টিলা জমি, এখন টিলার মূল্যও অনেক জমির চেতে, রাবার বাগান চা বাগান হলে পড়ে, আজকে সামনেই পড়ে আছে। জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ভারতরত্ন এবং আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় রাজীব গান্ধীজির 35তম মৃত্যুবার্ষিকী এবং শহীদান দিবস উপলক্ষে আজকে আমরা বিশালগঞ্জ জেলা যুব কংগ্রেস কমিটির তরফ থেকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজীব গান্ধীজির মৃত্যু দিবসকে সামনে রেখে আজকে আমাদের এই রক্তদান শিবির। আজকে এই রক্তদান শিবিরে কতজন রক্তদাতা রক্তদান করেছে? এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত 12 জন ক্রস করেছে বা আরও চলছে। রাজ্যবাসীর জন্য আপনার তরফ থেকে কী বার্তা থাকবে? রাজ্যবাসীর জন্য আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে বার্তা থাকবে যে আমরা প্রতিনিয়তই দেখছি যে ত্রিপুরা রাজ্যের যতগুলি রেফারেন্স হসপিটাল আছে এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মহকুমা হাসপাতালে প্রতিনিয়তই রক্তের ঘাটতি দেখা দিচ্ছে। আমি সমস্ত যুব সম্প্রদায়ের কাছে আহ্বান করব যেন সকল যুব যারা আছে যুবকরা যেন এগিয়ে এসে আমরা মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের জন্য আমরা রক্তদানের মাধ্যমে সহযোগিতা করতে পারি এবং সমস্ত যুব সম্প্রদায়ের কাছে এটাই আমার আহ্বান থাকবে যেন এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করি। আপনার নাম এবং দায়িত্ব কি? আমার নাম সমরজিৎ ভট্টাচার্য, আমি বিশালগঞ্জ জেলা যুব কংগ্রেসের সভাপতি। অফিসটিলা বাজারে বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে আহত কলেজ পড়ুয়া ছাত্রী। আমি বাড়ি যাওয়ার সময় আমার সামনে একটা কলেজের স্টুডেন্ট বাইকে আর বাইসাইকেলে ধাক্কা খাইয়ে পড়ছে, পড়ার পরে একটু ব্যথা পেয়েছে মাথাতে, সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে আসি। কীরকম অবস্থা? কীরকম? এমনি মোটামুটি ভালো, একটু ব্লাড আছে, মাথা ব্যথা পাইছে আর কি। কোন জায়গাতে বসেছেন? অফিসটিলা হসপিটালে। কী নাম আপনার? লক্ষণ বলি। বাংলাদেশে বাংলাদেশিদের পুশব্যাক বিষয় নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, চলুন দেখে নেওয়া যাক। না, বাংলাদেশের তো আমরা বলেছি বাইরের থেকে যদি মানে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা ওরা যদি এখানে ঢুকে তাদের কোনো অবস্থায় আমরা ভিতরে ঢুকতে দেব না এবং যদি আসে আইদার ওদেরকে আইনের যে বেড়াজাল আছে সেই আইনের মাধ্যমে ওনাদেরকে পুশব্যাক করা হবে। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রক বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্যিক নিষেধাজ্ঞার উপর বিরোধী দলনেতার প্রতিক্রিয়া। হ্যাঁ, আমি তখনই বলেছি শুরুতে, এটা দুটি দিক। একটা দিক তো বললাম, দ্বিতীয় দিক হলো এই গত পরশু দিন কি তার আগের দিন ভারত সরকার বাংলাদেশের সাথে এই পণ্য আমদানি রপ্তানির একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। এটার কারণ হলো পেহেলগাম ঘটনার পরে যে উত্তেজনা হয়েছে,
পশ্চিম সীমান্তে, আর বাংলাদেশের যে বর্তমান সরকার তারাও সে উত্তেজনায় লাফাচ্ছে। এখানেও ভারত বিরোধী নানা ধরনের এই কথাবার্তা হচ্ছে বাংলাদেশে বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে, এবং ইদানিংকালে খুব করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে অবৈধভাবে ভারতবর্ষে এই মানব পাচারের সবটা মিলিয়ে যে আমাদের সরকার, যেটা আমার অনুমান, যে এই চলমান পরিস্থিতির কারণে একটা সাময়িকের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছেন। হ্যাঁ, এটা তো অবশ্যই যে বাণিজ্য হওয়া মানেটা কি? বাণিজ্য হওয়া মানে হলো অর্থনৈতিক লেনদেন এবং কর্মসংস্থানের সুযোগকে সম্প্রসারিত করা। এটা বন্ধ হওয়া তো ক্ষতি, এবং এই ক্ষতিটা শুধু আমাদের পারে না, ওই পারেও। বাণিজ্য হওয়া মানে হলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব দিক থেকে সে অঞ্চলের, এটা উপমহাদেশ হোক, মহাদেশ হোক, বা আন্তর্জাতিক আন্তঃমহাদেশ হোক, উপকার হয়, উপকৃত হন। কিন্তু এটা না হওয়াটা তো, এটা তো ক্ষতিই হলো আমাদের জন্য। বাংলাদেশি নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জিতেন্দ্র চৌধুরী: ওটা আমার পক্ষে এখান থেকে বলা খুবই মুশকিল, এটা এভাবে বলা সমীচীন হবে না। তবে বাংলাদেশে নির্বাচন করতেই হবে। সাময়িকের জন্য তাদেরকে যতই মহিরুহ মনে হোক, বাংলাদেশের জনগণের প্রতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে আমারও সেই বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে যে ৭১-এর মুক্তি সংগ্রামের সে দীর্ঘ ঐতিহ্যের বংশধর তারা, সে ঐতিহ্যের তারা কি বলে এই ধারক বাহক তারা। কাজে সাময়িকের জন্য হয়তোবা এটা হাইজ্যাক্ট হতে পারে, জামাত ইসলামী বা পাকিস্তানপন্থী যারা তখন রাজাকারের সমর্থন করেছে, কিন্তু এরা অনন্তকাল বাংলাদেশকে কীভাবে দমন করে রাখবে, বাংলাদেশের বিবেককে তারা পাথর চাপা দিয়ে রাখবে, এটা হবে না। কাজেই ডিসেম্বরে ভোট হবে কি না এটা আরেক দেশের খবর, আমি বলতে পারবো না। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম প্রয়াণ দিবস। এই দিবসে সকলকে আমি প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে আহ্বান রেখেছিলাম। সমবেতভাবে আজকে আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। দেশের যুবকদের নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন শক্তিশালী, স্বতন্ত্র এবং আত্মনির্ভর ভারত গড়ার, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশকে তথ্য প্রযুক্তিতে ১বিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা বিশেষ রাষ্ট্ররূপে গণ্য হবে, এই দিশায় উনি দেশকে পরিচালিত করেছেন। আজকে ওনার এই প্রযুক্তিগত যে দিশা ভারতবর্ষকে দেখিয়েছিলেন, ভারত আজকে বিশ্বের একটা অন্যতম রাষ্ট্ররূপে যেমন পরিগণিত হয়েছে, সাথে সাথে ভারতবাসী এখনো রাজীব গান্ধীর এই যে প্রয়াস, এই প্রয়াসে দেশের যুব সমাজ যারা সমগ্র বিশ্ব জুড়ে আজকে দাবিয়ে বেড়াচ্ছে, রাজীবজির এই স্বপ্ন পূরণে ভারতের যুব সমাজ
আজও ওনাকে স্মরণ করে এবং উনি ভারতবর্ষের মাটিতে এখনো ততটাই প্রাসঙ্গিক যতটা উনি জীবদ্দশায় ভারতবর্ষকে একটা অন্যতম সেরা বিশ্বের রাষ্ট্ররূপে পরিগণিত করতে চেয়েছে। ওনার প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার এই প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে। আজকে যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হবে প্রতিটা জেলায় জেলায়। প্রদেশ সেবা দল বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছে এবং সন্ধেবেলায় আমরা আমাদের আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সহ কংগ্রেস দলের সমস্ত নেতৃবৃন্দরা একভাবে দেশের মূল যে এখন যেটা সমস্যা, যে সমস্যা নিয়ে দেশের সরকার এবং দেশবাসী প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে, প্রতিবাদ করে চলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আজকে মশাল মিছিল হবে সন্ধ্যা ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে। এই মিছিল থেকে আওয়াজ তুলতে চাই, সন্ত্রাসবাদ নিপাত যাক, উগ্রবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা গড়ে তুলি। ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী দিনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাবরুমের মৈত্রী সেতু ও শহর বন্ধন দিয়ে বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি এবং লোক পারাপার শুরু হবে। প্রথমটা হলো এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এটা যে উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, শুধু চেকপোস্ট না, যে মৈত্রী সেতু সবটা মিলিয়ে এটা একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট। এটা বামফ্রন্ট সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, এবং বলা যেতে পারে আমরা যারা দক্ষিণ ত্রিপুরার মানুষ, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের দাবি, তৎকালীন বামফ্রন্ট সরকার এটাকে ভিত্তি করে ভারত সরকার এবং সরাসরি ত্রিপুরা সরকার বা ওই সময়তে যারা আমরা এই রাজ্যের এইতে শাসন কার্যের সাথে আমরা যুক্ত ছিলাম, যে অফিসিয়ালি আমাদের পক্ষে বাংলাদেশের সাথে কথা বলতে না পারলেও অন্যভাবে তৎকালীন বাংলাদেশের সরকারের সাথে আমাদের কথা বলার জন্য যে একটা সম্পর্ক ছিল, এগুলোকে ব্যবহার করে এই মৈত্রী সেতু এবং পরবর্তী সময়তে এখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের 2018 ইংরাজিতে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর, এখানে নতুন সরকার আসার পর, একদিকে হলো নির্মাণে দীর্ঘসূত্রিতা, আরেকদিকে হলো এই নির্মাণ কার্য সম্পন্ন হয়ে যাওয়ার পরেও রাজ্যের বর্তমান সরকার 18 পর থেকে যারা আছেন তাদের উদাসীনতা, তাদের নির্লিপ্ততা এবং তাদের যে দূরদৃষ্টি না থাকার কারণে তারা ঠিক সেরকমভাবে তাদের যে কেন্দ্রীয় নেতাদেরকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে বোঝাতে পারেনি। কাজেই একটা সময়েতে বাংলাদেশের তরফে সেখানে যে এই ওই কি বলে কাস্টম, তারপরে আরও অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক পরিকাঠামো থাকতে হয়, এগুলো তারা এই সেখানে প্রস্তুত করার পরও, এমনকি লোকজন ম্যান পাওয়ার নিয়োগ করার পরও, কারণ আমার কাছে এটা খবর আছে, আমি তখন সাংসদ ছিলাম,
বাংলাদেশে তখন আমি গেছি, রামগড়েও আমি গেছি, আমি খবর নিয়েছি, কিন্তু আমাদের তরফ থেকে কোনো আগ্রহ না থাকার কারণে এটা এত শত শত কোটি টাকা খরচ করে এই সেতু নির্মাণ করার পরও এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট এটা মানে অর্থাৎ এটার কাজ সম্পন্ন হওয়ার পরও এটা পরে রইল আইডল হয়ে। অবশ্যই এটা মানে আমাদের যে স্বপ্নকে একটু পিছিয়ে দিল। তবে আমি আশাবাদী অদূর ভবিষ্যতে, বর্তমান সরকারের আগ্রহ থাক বা না থাক, অদূর ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একদিন এটা চালু হবে। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ দিবস উপলক্ষে আজ খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একুশে মে আমাদের ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় রাজীব গান্ধীজির ৩১তম শহীদ জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে আজকে আমাদের তেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে চলছে রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরটা হচ্ছে খোয়াই কংগ্রেস ভবন। মূলত রক্তদান একটা মহৎ দান, এই রক্তে বাঁচে অনেক মানুষের প্রাণ। তো এই স্লোগানটাকে সামনে রেখে আজকে যুব কংগ্রেসের উদ্যোগে চলছে রক্তদান শিবির। আর আমি প্রত্যেক যুব ভাইদের কাছে আহ্বান রাখবো যেন রক্তদান করে, কারণ আমাদের বিজ্ঞানসম্মত অনুযায়ী 90 দিন পরে পরে একটা সাধারণ সুস্থ মানুষ রক্তদান করতে পারে। আর আমি যুব সমাজের কাছে এটাই আহ্বান রাখবো, আগামী দিনের যেন প্রত্যেকটি যুব সমাজ যেন বিভিন্ন তাদের কার্যকলাপের মাধ্যমে সামাজিক যে স্তরের মাধ্যমে যেন রক্তদান এগিয়ে আসে। গোপন খবরের ভিত্তিতে সুভাষ পার্ক রামঠাকুর আশ্রম সংলগ্ন বাড়ি থেকে 20 বান্ডিল কাপড়ের ব্যাগ এবং বাজি উদ্ধার করে খোয়াই থানার পুলিশ। ঠিক সন্ধ্যার দিকে আমাদের কাছে খবর ছিল যে গনকিতে রাম ঠাকুর আশ্রম সংলগ্ন একজনের বাড়িতে বেশ পরিমাণ কাপড় এবং বাজি যা নাকি স্টোর আছে, যা নাকি বাংলাদেশে পাচার হবে। যথারীতি আমরা যাই এবং ওই বাড়িতে আমরা 20 বান্ডিল কাপড় ব্যাগ এবং বেশ কিছু বাজির প্যাকেট পাই। ওইগুলি আমরা ওইখানে সিজ করি এবং সাথে আরও সাসপেক্টেড 3 জনকে আমরা ডিটেইন করি এবং তাদেরকে জিজ্ঞাসা করি তারা এই কাপড়ের সাপেক্ষে কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি। যথারীতি আমরা কাপড়গুলিকে থানায় নিয়ে আসি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। স্যার, বাড়ির মালিককে কি অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, বাড়ির মালিককে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, এই কাপড়গুলি আপনার মানে কোথা থেকে এসেছে? না, এখন এটাই তদন্ত সাপেক্ষ, এখন আমরা বলতে পারছি না। স্যার, বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম অমর ঘোষ। বাজি। তো এখন যে জিনিসগুলি পেয়েছেন মানে তার বাজারে ন্যূনতম কতটুকু হবে কি টাকা পয়সার পরিমাণ? 5 লাখ, 5 লাখ। কজন এনেছেন অ্যারেস্ট করে? এখন পর্যন্ত 3 জনকে আমরা ডিটেইন করতে পেরেছি। কি নাম তাদের? নাম সাবরুম মহকুমার মনুবাজার থানার অধীন কালা ভেপান্নল সিং সর্দার পাড়ার রহিম ত্রিপুরার মেয়ে উজ্জ্বশিখা ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির পাশের রাবার বাগান থেকে।
আইয়ার পর তোকাইছি তোকাইয়ার পর এত মানি তোকাইছি খুঁজে পান না বাচ্চাটি কোনে মারা লাগছে না কোনে ইয়ে করছে আমরা জানি না আমরা কারো সন্দেহ করতে হারি না। তারপরে আজকে সকালে প্রায় এ সময় কয়টা বাজে আমরা টাইম তুমি জানি না পুলিশ টুলি যাইয়া কালকে দেখুন মানি খুঁজেছে টোকাই হার না টোকাই হার না পর আজকে সকালে পুলিশ টুলি আইয়া তারপরে ইয়ার টুটো টুটো আইনা টোকাইছি টোকাইয়ের পর মানে রাস্তা মানে দেখছি যে আমরা দেখাইতে দেন না কালকেও দেখাইতে দেন না বাচ্চা 9 বছরের বাচ্চা যদি এই অবস্থা করে দিত আমরা শাস্তি চাই অনেক তো করছি ইয়ে করছে শাস্তি আমরা চাই। কি নাম আছিল নাম কি বয়স 9 বছর কোন ক্লাসে পড়াশোনা করতো? নার্সারি থেকে হরাইতে হরাইতে অন কেজি 2-তে ক্লাস 2-তে হরে অন। বাড়ি কোন জায়গাতে আছিল? বাড়ি হচ্ছে এটা বৈরব দেওয়ান পাড়া সাউথ কালাডেপা। আচ্ছা আমরা ইয়ে না। আমি ডক্টর দেবজ্যোতি মজুমদার, MOSM মনোবাজার রুরাল হসপিটাল। কিছুক্ষণ আগে আমাদের মনোবাজার পুলিশ ওসি সাহেব আমাকে ফোন করে জানান যে জেসিকা ত্রিপুরা নামে 9 বছরের, পিতার নাম রহিম ত্রিপুরা, একটি ডেড বডি পাওয়া যায় ভৈরব দেওয়ান পাওয়ারা কালাডেবা BC আন্ডারে। এই বডিটা এখন আমাদের হসপিটালের মর্গে আনা হয়, ওখানে রেখেছি। কিছুক্ষণ পরে আমরা পোস্টমর্টম করে অরিজিনাল কী কারণে ওর মৃত্যু হয়েছে এটা আমরা হতে দিই। এর জন্য আমাদের SDMO সাবরুমের তরফ থেকে একটি মেডিকেল টিম, স্পেশালিস্ট ফরেন্সিক মেডিকেল টিম অফ ডক্টরের একটা টিম গঠন করে দেওয়া হবে, যাতে করে এটা সুষ্ঠু কারণ জানা যায়। ধন্যবাদ স্যার। গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনা মরচমুন এলাকায়। মহিলাটা আছে না পেপার আসছিল আর কি, তাহলে দুটা গাড়ি এক লোক, একটা অটো এর সাইডে একটা এই গাড়িটা অটোটার পিছনে, তাহলে মহিলাটা যখন দৌড় দিছে মানে অটোটা তো হারিয়ে গেছে, এটার ব্যালেন্স করতে পারছে না, মহিলাটা লাগাই শর্ট টাইম মানে 1-1.5 রাতে দূরে দিচ্ছে, 1-1.5 রাতের ভিতরে শর্ট টাইম আমার গাড়িটা কি ওভারটেক করতো? ওভারটেক করছে না, গাড়ির ইয়ে আসছিল সাইডে আসছিল, মানে মহিলাটা দেখে গাড়িটা দিক দিয়ে কাটতে দিকে আনছে, তারপরে মহিলা দৌড় মানে ভাবতে মহিলাটা বাসে অ্যাটেন্ড দিতে মেরে দিব আর বদ্রুমিল বলে কিছু দৌড় আর ওভারটেক করছে, ওভারটেক মানে বদ্রুমিল ওভারটেক করতে গেছে মানে বেডি দেন দৌড় দিছে, দৌড়ের লোক সাকাত লোক গেছে, তার এটা ভিতরে আমরাও দোষ নেই, কোনো হেকারটারও দোষ নেই, তাই আমরা লোক না করলে অটোটার লোক ফল লইলে দৌড়ের লোকে যে কোনো একটা ফল লইলে। সকাল 8:30 অনুমান, সকাল 8:30 আমার কাছে একটা খবর আসছে, একটা কামারপুকুর পার্কে ব্যাপারের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, একটা গাড়ি যার নাম্বার TR01AD 1895 SML গাড়ি একটা মহিলাকে ধাক্কা দিয়েছে। তো সঙ্গে সঙ্গে মহিলা গাড়ি একটা ফায়ার সার্ভিস গাড়ির মাধ্যমে জিবি হসপিটালে নিয়ে আসা হয়। তো জিবি হাসপাতালে ডাক্তার দেখার পরে অলরেডি ডিক্লেয়ার দেওয়া হচ্ছে একটা ব্রড ডেথ। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল না হাসপাতালে আনা? এটা ব্রড ডেথ, ডাক্তার ডিক্লেয়ার ব্রড ডেথ। এতে মহিলার নাম হলো, যে মহিলাটা মারা গেছে পুষ্পা বালা দাস, বয়স অনুমান 74 বছর, স্বামী মৃত নকুল দাস, গ্রাম আড়ালিয়া লোকনাথ পাড়া। গাড়িটা কি গাড়ি ছিল? গাড়িটা ওই ইট বোঝাই গাড়ি ছিল। আচ্ছা, এখন গাড়িটা বর্তমানে থানার হেফাজতে আছে। চালককে আটক করা হয়েছে? চালক বর্তমানে পলাতক। কৈলাসহর পুর পরিষদের 4 নং ওয়ার্ডের লোকনাথ পাড়ায় নিত্যদিনের জলাবদ্ধতা যেন এলাকাবাসীর নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্দশার দায় নিয়ে এবার সরব হলেন খোদ শাসক দলের প্রতিনিধিরাই।
यहाँ पे पानी इतना ज्यादा जम गया है, हम लोग ना चल पा रहे हैं, ना कुछ गाड़ी घुस रहा है, कुछ भी नहीं हो रहा है। हम लोग के घर में पानी घुस चुका है और हम लोग यहाँ पे प्रॉब्लम में फंसे, कब से प्रॉब्लम में फंसे। हम लोग को किसी को भी यहाँ पे शांति नहीं मिल रही है, क्योंकि हर जगह सबके घर में पानी ही पानी है ना। सबके लॉन में पानी घुस चुका है, सबके गार्डन में पानी घुस चुका है। यहाँ पे बाहर जाने को रास्ता नहीं है, यहाँ पे पैंट्स ऊपर करके खींच के लेके जाना पड़ रहा है। औरतों को साड़ी पहन के चलते हैं औरतें, उनको प्रॉब्लम हो रही है। सबको गाड़ी निकालने में प्रॉब्लम हो रही है। कुछ लोग के पास ई रिक्शा है, कुछ लोगों के पास गाड़ी है, सबको दिक्कत हो रही है। यहाँ पे सिर्फ एक लोग नहीं है, सब लोग है यहाँ पे, इसलिए हम लोग कब से यहाँ पे प्रोटेस्ट कर रहे हैं। प्लीज टेक अ लुक इनटू दिस, प्लीज आप लोग सबको काउंट कीजिए यहाँ पे। और बहुत सारे लोग हैं, और सिर्फ ये वाला गली नहीं, बहुत सारी गलियां हैं जहाँ पे सबको प्रॉब्लम हो रही है। प्लीज, ये बहुत सीरियस मैटर है, प्लीज लुक इनटू दिस। थैंक यू सो मच। খানি নাই বনি নাই কিছু নাই বাচ্চাকে গর্তি বাইরে নিচে যা কোনো পরিবার করলো না ওখানে রাস্তাটা নিয়ে সব কোনাইছে মেম্বার করে আছেন দুই দিনে এসে কেন মেম্বারে কি বলছিস করছে কি জানি মেম্বার বলেছি জানতে আমরা কি মাস্তি জলের নামটা হুকুম মনে করে কোনটা মনে করেন আমরা জিতামু ভোট দিয়া পদত্যাগ করো আমরা লড়াই করব একটা ওয়ার্ড মেম্বারে দেখো এই ওয়ার্ডের এই সমস্যাটা মেম্বার দেখো আমরা জিতাইয়া দিছি দাম দিয়া পদত্যাগ করো হ্যাঁ মেম্বারে সেট দিলে হ্যাঁ পদত্যাগ করো নাইলে আমরা আবার লড়াই পদত্যাগ করো তারপরে দেখা যাবে কি করি জলা যদি মরে তখন নিজেরা নিজে হ্যাঁ তখন আমরা নাই মরবো আমরা পরিবারের এই তো এই চলতা দিবস থেকে রাস্তার তো কোনো মেরামতি হয় না। অফিস টিলা এলাকায় এক ব্যক্তির দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। ঘটনার তদন্তে ধর্মনগর থানার পুলিশ। কি হয়েছে ঘটনাটা কালকে প্রত্যেক দিনের মতো কালকে রাত্রে দোকান লাগিয়ে গেছি, যাওয়ার পরে সকালে আইসি 8টার দিকে আইসি, সামনা পুরো বন্ধ, সামনা যেমনি লাগিয়ে গেছে এমনি ঢুকছি। ঢুকে এখানে দিকে আমার খাতা উঠা এলোমেলো, টেবিলের উপরে ক্যাশ ভাঙ্গা, তো এরপরে গেলাম ভিতরে গিয়ে এদিকে উপরে সেটি রুমের ওয়াল ভাঙছে, এদিকে আইসি ঢুকছে ঢুকে ক্যাশের ভাঙ্গা দিয়ে গেছে। ক্যাশে কেমন টাকা ছিল? টোটাল মানে আমার সপ্তাহে মিলে 8-10 হাজার টাকার মতোই হলো। আপনারা কি থানাতে খবর দিয়েছেন? থানা থেকে আসার পর ওনারা কি বললো? তারা ইনভেস্টিগেশন করছে। আপনার নামটা? বিনয় ভট্টাচার্য। আপনার দোকানটা কোথায় অবস্থিত? অফিস টিলা। আগরতলা পুর নিগমে সিইও ভিজিট করলেন হাওড়া নদীর পাড়ে। তো আজকে এটা হচ্ছে দশমী ঘাটের উল্টা দিকে যে দুর্গাপল্লী হচ্ছে, ওখানে এলাকার माननीय विधायिका मीना नारायण सरकार महोदया संगे एवं एलाकार कॉर्पोरेटर एवं मेयर परिषद श्री बापी दास महोदय संगे আমরা এসেছি। আপনারা জানেন গতবার দুর্গা পূজার আগে আগে দশমীর আগে বড় প্রজেক্ট উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন এই দশমী ঘাটে, কিন্তু এর উল্টা দিকে দেখা যাচ্ছে কি অনেক গভর্নমেন্ট জায়গায় যেটা ছিল এটা ইনক্রোচ করে অনেক লোক ওখানে টয়লেট করেছে এবং যখন ওখানে দশমী ঘাটে পূজা করা হয় আরতি করা হয় এটা দেখতে ভালো লাগে না, দুর্গন্ধ আসে, এরকম অবস্থা। তো এটাকে ঠিক করার জন্য আমরা ওখানে যে হাওড়া নদী যেটা প্রজেক্ট আছে ওই প্রজেক্ট ভিতরেই আমরা কিছু করতে চাই, ওখানে পাইলিং করে এটা একটু প্রোটেক্ট করতে চাই সো দ্যাট লোকের টয়লেটের যে ওপেনিং আছে যেটা নদীতে ঢুকে না, নদী সাফ সুতরা থাকে। ওর জন্য কিছু কিছু বাধা ছিল, ওনাদেরকে বোঝানো হয়েছে, और যে ওখানে বাসিন্দা আছে ওরা আমাদেরকে सहयोग करार जन्ने ओरा थ्योरी হয়েছে। और আমরা আগামী এক সপ্তাহ মধ্যে এই কাজ চালু করব, और মনসুন যখন ফুল চালু হয় মানে আগস্ট মাসের আগে আগেই আমরা এটা শেষ করার কাজ কমপ্লিট করার চেষ্টা করব। তো ওই জন্য আজকে এসেছিলাম আমরা। তো আমি অনেক ধন্যবাদ জানাই এলাকার লোকের, মাননীয় বিধায়িকা কি উনিও এসেছেন, और माननीय मेयर परिषद के धन्यवाद।
সীমান্তে আটক এক সন্দেহজনক ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্তের আনন্দপুর এলাকায় ৪৯ নং বিএসএফ ব্যাটালিয়নের হাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার পথে আটক হয়। বেলোনিয়া মহকুমার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত ও আইসি নগর গ্রাম পঞ্চায়েতের কাটাতার সীমান্তবর্তী বল্লামুখা এলাকার বাংলাদেশের বাঁধ নিয়ে এলাকার জনগণকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানান জেলা শাসক। एडीएम एग्जीक्यूटिव इंजीनियर वाटर रिसोर्स, फ्रेंड्स फ्रॉम मीडिया, हम ये प्रेस मीट जो बुलाया गया है हमारा बेलोनिया में खासकर बनकर और बल्लामुखा दो जगह में बारिश की वजह से थोड़ा पानी जम रहा है और हमारा बांध का कंस्ट्रक्शन भी चल रहा है। इसको लेके कुछ पब्लिक कंसर्न्स है, उसको एड्रेस करने के लिए हमारे तरफ से गवर्नमेंट ऑफ त्रिपुरा राज्य गवर्नमेंट থেকে की काम चल रहा है उसको एक अपडेट देने के लिए आप लोगों को बुलाया है। तो उसमें आपको की समस्या पूछे तो आप पूछिए, उसके हिसाब से जवाब दे देंगे। ठीक है, आप लोग तो गया होगा, देखा होगा, कुछ समस्या है उधर की जवाब चाहिए हमारे तरफ से, आप लोग पूछने से हम बोलेंगे। ठीक है, तो 24/7 हम टच में। तो बेलोनिया का बल्लामुखा का जनता को नागरिक को यही बोलना है, कोई टेंशन का कोई डर का जरूरत नहीं है, अच्छे से काम चल रहा है, आपको कुछ नहीं होगा। बाकी मैं मीडिया फ्रेंड्स को भी थैंक यू देना चाहता हूँ, आप लोग भी काफी सपोर्टिव है, इसको पॉजिटिवली कवर किया है। बट फिर भी एक दो और साधारण जो उनके लिए मतलब सुविधा रखना है जब होगा। ये इसमें एक चीज है, अभी आपको जाके देखने से पता चलेगा बल्लामुखा में भी पानी नहीं जमने का हम व्यवस्था कर रहे हैं। और उसके वजह से आप कल देखा होगा, कल 89 सेंटीमीटर बारिश हुआ है बल्लामुखा में। तो त्रिपुरा में सबसे बेशी बारिश कल हुआ है बल्लामुखा में, बेलोनिया में, सारे स्टेट में। फिर भी इतना ज्यादा पानी नहीं जमा, आप लोग जाके देखा होगा, क्योंकि हमने कमांडेंट है बीएसएफ का और वाटर सोर्स का चीफ इंजीनियर सब आए थे। तो बल्लामुखा का एकदम एंड में हम एक 20 मीटर का अच्छे से ट्रेन बनाए हैं, उससे मोहिरी नदी में भी अच्छे से पानी जा रहा है। ठीक है, ये बॉर्डर आउटपोस्ट का उधर। तो वो परसों हम जाके उनका चीफ इंजीनियर और बीएसएफ का कमांडेंट के सामने हम लोग काम किया था, उन लोगों से बात करके म्यूचुअल अंडरस्टैंडिंग में किया था। उसके वजह से अभी पानी ठीक से जा रहा है। तो 89 सेंटीमीटर बारिश होने के बाद भी इतना ज्यादा पानी बल्लामुखा में जमा नहीं है। और भी हम हमारा एरिया में हम काम करेंगे, अच्छे से करने से पानी जमेगा नहीं, उसके लिए चल रहा है। बाकी उससे जो भी असुविधा हमारा किसान के लिए, नागरिक के लिए होगा, उसके लिए हमेशा डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन साथ में है। और एक चीज आपको इसमें याद रखना है, सीएम सर पर्सनली डीएम को मुझे भी फोन किया था, सभाधिपति को भी फोन किया था, वो हायर लेवल से फ्रॉम सीएम ऑफिस से डेली मॉनिटरिंग हो रहे हैं। तो
तो कोई भी सपोर्ट है, जैसे कि हम हमारा कितना करोड़ का काम हो रहा है अभी बांध का टोटल? हाँ, इधर बेलोनिया में, सिर्फ बेलोनिया में तो अभी 10 करोड़ का टेंडर, मतलब 10 करोड़ का टेंडर। उसके पहले के काम सब मिलकर 15 करोड़ का कम से कम हो रहा है, शुद्ध बेलोनिया एरिया में हो रहा है। और उसके लिए जैसे हम अप्रूवल के बैठे तुरंत सेक्रेटरी सर से सीएम ऑफिस से तुरंत अप्रूवल भी मिलता है। तो पूरा राज्य एडमिनिस्ट्रेशन साथ में अच्छे काम हो रहे हैं। इसमें पब्लिक को हम ये आवेदन रखता हूँ, ये विश्वास देना चाहता हूँ, इसमें कोई डरने का कोई ये नहीं है, पूरा कॉन्फिडेंस से रहिए। जो वाटर लेवल हम मेंटेन भी करेंगे, ज्यादा पानी नहीं जमेगा। अगर ये हमारा हाथ में नहीं है, पूरा भगवान, अगर ज्यादा बारिश हो गया तो भी उसके लिए भी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन तैयार है, आपका साथ है। अभी मैंने और चीफ एग्जीक्यूटिव इंजीनियर एक आदमी से मिला था ना उधर, कोई आदित्य से, हाँ, आईसी नगर का प्रधान। और শান্তির বাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাম ঠাকুর মন্দিরে চুরি সংঘটিত করল নিশি কুটুম্বের দল। একুশ তারিখ রাত্রে সন্ধ্যা 9টা 9:30টার সময় আমাদের পুরোহিত মন্দিরে পূজার কাজ শেষ করে তারপরে মন্দিরের দরজা বন্ধ করে বা গেট বন্ধ করে উনি বাড়িতে চলে যায়। আজকে ভোর 3:30 নাগাদ আমার কাছে ফোন যায় যে মন্দিরের ভিতরে আগুন। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কি মন্দিরে আগুন? তারপরে আপনি আসেন, আমি আসলাম, আপনারা দেখলাম মন্দিরের ভিতরে ঠাকুর সজ্জা দেওয়ার জন্য যে খাট থাকে, আমাদের ঠাকুর ঘুমায় এখানে, এই কাঠটা সম্পূর্ণভাবে এটা পুরো ছাই হয়ে গেছে। পাশে বেড়া কেটে আপনার এই দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে, এখানে একটা দান বাক্সা ছিল আমাদের, এটা ব্যাংকে সমস্ত টাকা পয়সা যা ছিল এগুলো নিয়ে যায়। আর পূজার কিছু সামগ্রিক আছে আমাদের এখানে, এগুলো নিয়ে যায়। এরপরে আগুনটা লাগানোর পরে সব বিছনাপত্র তো সব পুড়িয়ে গেল। আমরা এই হতভম্ব বলে কীভাবে আগুন গেল, কোনো শর্ট সার্কিটও নাই, এখানে কোনো তারে নাই, বেড়ার পাশে আগুন কী করে লাগলো। যাও, এরপরে আমাদের কমিটির যারা যারা আছে সবাইকে আমরা ফোন করে জানালাম, তারা সবাই আসলো, বিভিন্ন জায়গার থেকে খবর পেয়ে তারা ওইখানে আসলো, দেখলো কী কাণ্ড। তারপরে আর কি এটি পরিস্থিতিটা করলাম। তারপরে পুলিশ আসলো, পুলিশে সব দেখলো, দেখে আমাদের থেকে স্টেটমেন্ট নিয়ে চলে গেল। এর আগে কি চুরি হয়েছিল এই আশ্রমে? এর আগে কি আর চুরি হয়েছিল আশ্রমে? প্রণামী বাক্সটা আমাদের বাইরে থাকতো, তখন ওইখানে মন্দির ছিল, তখন তো দুপুরবেলা কেউ থাকতো না, তখন এটি হয়তো বাংলা টাকা পয়সা লিয়ে যেত। এই পর্যন্ত এরকম ধরনের ঘটনা আর হয়নি। কী বললো তো সেটাও আমি আজকে বললাম যে আমরা যদি একটু মোবাইল টোবাইল নিয়ে থাকেন, তখন বললো যে আমাদের গেট বন্ধ থাকে, আমরা তো ভিতরে ঢুকতে পারি না। তারপর বললাম যে বাইরে যদি এগুলো তো পুলিশ দেখলো তো তারা দুষ্কৃতী যারা, তারাও তো একটু অ্যালার্ট হইব যে এখানে পুলিশ আছে, এই সমস্ত অপকর্ম করার থেকে তারা হয়তো বিরক্তি থাকবে, এটি হইতে পারে। বাড়ি একটা চুরি হইলো, পুলিশকে আমার বাড়িতে দেখবো, বাইরের রাস্তায় টহল দিব, এটাও তো কর্তব্য, এটা তো গেট খোলা তখন যায় না। আপনারা আগামী দিনে এটা করেন, বাজারটা একটু নিরাপত্তার অভাব পড়ছে, আমরা বাজারে একটু টহল দিন। এই আর কি, বিভিন্ন জায়গাতে তো আরও বড় বড় ঘটনা হইতে আছে, আমরা এটা একটু দেখেন, এটাই বলব। আমার মনে হয়তো অন্য কারণ না, এটা মনে হইতে আছে যে আগুন লাগাইতে গেলে তো যে জায়গা দিয়ে আগুনটা লাগবে সেই জায়গা দিয়ে তো আগুন লাগার কথা নয়। আমার মনে হইতে আছে যেন পূজার মন্দিরের ভিতরেতে মোমবাতি, ধূপকাঠি অনেক কিছু থাকে আমাদের এখানে। যারা এই উদ্দেশ্যে আইসে তারা হয়তো আলোর প্রয়োজন, কেউ তো করে লাইট দিয়ে শুরু করতো না, অন্ধকারে করবো, এখানে মোমবাতি আছে, হয়তো মোমবাতি ধরে এলো, আর যেই জায়গা দিয়ে টিনটা কাটতে লইয়া গেছে সেই জায়গা দিয়ে অন্ধকারে কোনো লোক বাড়িতে উঠতো না। তখন বোধ এই মোমের আলো দিয়ে বোধ তারা এখানে বাইরানোর চেষ্টা করছে, তখন বোধ যে কোনো কারণে হয়তো মোমবাতিরা বিছানার মধ্যে বসছে, তখন এখান থেকে হয়তো আগুনটা ধরতে পারে, আমাদের একটা সন্দেহ আর কি।
কুমারঘাট পৌর পরিষদের 15 নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জল নিকাশনের ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুমে এলাকার বেশ কয়েকটি পরিবার বেকায়দায় পড়তে হয়েছে। দীর্ঘ কয়েক বছর হয়েছে এখানে জলের সমস্যা, কোনো ড্রেনও নাই। একটা পুরানো ড্রেন আছে, ড্রেনটা বন্ধ, সবাই জানে। আর এসডিএমের কাছে আমি কয়েকবার গেছি, দরখাস্ত দেওয়া আছে, দরখাস্ত দিছি। তারপরে মিউনিসিপ্যালিটিতে গেছি, অ্যাপ্লিকেশন আছে। এখানে পুলিশের চাকরি করে টিএসআর আছে, তাই একটা ঘর বাড়িতে একদম আরেকজন আছে জুয়েলারি, তার কাছে রিপোর্টটি আছে আমাদের কাছে। বারবার আমরা অ্যাপ্লিকেশন দিছি এসডিএম স্যারের কাছে, গত বছরও গেছি, আমরা কয়েকজনে মিলিয়ে অ্যাপ্লিকেশন দিছি, কোনো সুরাহা হয়েছে না। আমরা এখানে 8-10 ফ্যামিলি আমরা একদম প্রত্যেকটা বছর একটা জড়ি দিলেই সমস্ত সব দিকে জল থাকে, অথচ যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো দিকে রাস্তা নাই। এত একটা বলতো আমার ঘরের ভিতরে জল, আমার রান্নাঘরে, বড় ঘরে, সব দিকে সব জিনিস নষ্ট আছে। কয়েকটা বছর ধরে আমি এইভাবে হেনস্থা হইতাছি। আমি নাই, শুধু আমার 8-10টা ফ্যামিলি আছে, আমরা নিজেরা সবাই এরকম হেনস্থা হইতাছি। এরা কি আশ্বাস দিয়েছে? এরা আশ্বাস হয়, এরা তো হইতাছে কোন দিকে করতাম এইসে হইতাছে, কিন্তু কোনো দিকে কোনো কিছু হইতাছে না। আমরাও তো দিশা পাইতাছি না কোন দিকে, কোনো রাস্তা নাই। ড্রেনের সাইডে, রাস্তা সাইডে কোনো ড্রেনেই নেই, রাস্তা সাইডে ড্রেন নেই। একটা পুরোনো ড্রেন আসলো, যে ড্রেন দিকে আজকে 50-60 বছর জল যায়, এই ড্রেনটা পর্যন্ত বন্ধ। এই ড্রেনটার দিকে জল গেলেও কিন্তু আমরা কিছুটা বাঁচি, কিন্তু এটাও বন্ধ। কত বছর ধরে এটা কম হইতাছে? 4-5 বছর ধরে হইতাছে। আপনার পরিচয়টা? আমার নাম বিপ্লবী দেব। এখন সংবাদ মাধ্যমে কি চাইবেন? আমি প্রশাসনের কাছে, আমি প্রত্যেকটা প্রশাসন বা যারা কর্মী আছে বা মিউনিসিপ্যালিটি হোক, কাউন্সিলর হোক, যা হোক, সবাই যাতে এখান থেকে আমরা মুক্তি পাই। আমরা কিভাবে মুক্তি পাইমু এটা তারাই জানবো ভালো। তারা যেহেতু একটা পদে আছে, আমরা তো বুঝতেছি না কোন দিকে জল যাইব না যাইব। আমরা সবাই আমরা আপনি কয়েকটা যার আলাদা আলাদা রিপোর্ট নিলে বুঝতে পারবেন। সবাই আমরা চাইতেছি যে মেইন রোডের লগে গিয়ে ওই যে ভাবিয়াছড়া রাস্তা ছড়া আছে, এই ছড়ার মধ্যে ফেলাইলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বাঁচি যাবো। তবু আপাতত বাঁচার লাগে আমরা পুরান ড্রেনটা যদি সুন্দর করে খুলিয়া দেওয়া হয়, আপাতত আমরা বাঁচতে পারবো। নাইলে আমাদের ঘরের ভিতরে আমার সাইকেল মধ্যে জিনিসপত্র সবকিছু নষ্ট। আমি 8-10টা ফ্যামিলি আমরা এরকম ভাবে আমরা জর্জরিত আছি। এলাকাটা, বাড়ির এলাকাটা কোন জায়গাতে? এটা রতিয়াবাড়ি, এটা 15 নম্বর ওয়ার্ড, কুমারঘাটেই। কুমারঘাটেই। আচ্ছা, ঠিক আছে। তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা র্যালি, যেখানে শহর জুড়ে ছড়িয়ে পড়ল দেশপ্রেমের আবেগ। তার মূল উদ্দেশ্যটা কি? দেখুন, আপনারা জানেন গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে আমাদের ভারতীয় 26 জনকে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে গুলি করে হত্যা করেছে এবং হিন্দু দেখে দেখে বেছে বেছে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা ভারত মুখর হয়েছে এবং আমাদের সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা, জলসেনা, নেভি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানে ঢুকে সমস্ত জঙ্গি আস্তানা তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং অপারেশন সিন্দুর এর মাধ্যমে আমরা তার প্রতিবাদ জানিয়েছি এইভাবে। এবং ভারত বরাবর জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে এসছে এবং পাকিস্তানের যে জঙ্গি মদতপুষ্ট এই আক্রমণকে ভারতবাসী ভীষণভাবে নিন্দা জানায় এবং ইন্ডিয়ান আর্মিকে আমরা আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর জন্য এই র্যালি আমরা করছি। সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার রাজ্য প্রত্যেকটি বিধানসভা এলাকায় আমরা ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী এবং জলবাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং পাকিস্তানকে আমরা বলতে চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি মায়ের সিঁদুরকে রক্ষা করার জন্য এই ধরনের বলিষ্ঠ পদক্ষেপ সঠিক সময়ে নিয়েছেন, তাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অপারেশন সিন্দুর আমরা
ভারতীয় মহিলাদের আমাদের কাছে অত্যন্ত গৌরবের, কারণ আমরা আমাদের সিন্দুরকে নিয়ে গর্ব করি। আর যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলতে থাকে। ধন্যবাদ। আমবাসা মহকুমার লালছড়ি এলাকার রাস্তাটির বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন, তাই ক্ষোভে ফুঁসছে এলাকার লোকজন। আমরা তো ফুলে বাজাতে আইলাম, এখন রাস্তা খারাপে লাগে, তো এখন সমস্যা হয়ে গেছে। রাস্তাটা একটু চায়ের কিটা আমরা সুবিধা লাগে, সবাই লাগে। কতদিন ধরে এই রাস্তা খারাপ? কতদিন ধরে? এটা তো মাঝখানে হয়ে গেছে, বৃষ্টি পরে থেকে এটা হয়ে গেছে ঘটনাটা। কোন এলাকা পড়ে এটা? লালছড়ি। লালছড়ি? হ্যাঁ, লালছড়ি। এটা কোন দিকে দিয়ে রাস্তাটি যায়? এটা তো বাজার থেকে যায়, এরপরে উত্তর লালছড়ি যাওয়া যায়, গুরুডিহার দিয়ে বাঘ মারা যায়। अच्छा, ये रास्ता बहुत दिनों से ऐसे है, लगभग एक बार जो रास्ता हुआ ना उसी दिन से ये खराबी है, लेकिन इस बार थोड़ा मिट्टी दिया है, लेकिन ये बारिश के मौसम में और भी ख़राब हो गया। तो ये बहुत दिनों से ऐसे चल रहा है, बहुत ख़राब है रास्ता। तो ये रास्ता बाज़ार से, कुलाई बाज़ार से आते हैं, फिर यह बकमारा चौमारा चला जाता है, उसी साइड में जाता है लालछड़ी रेल स्टेशन जाते हैं। लेकिन इसी रास्ते पे बहुत लोग जाते हैं, लेकिन बहुत प्रॉब्लम होते हैं। अभी तो थोड़ा ठीक है, अगर बारिश हो गया ना और भी रास्ता ख़राब हो जाता है। यहाँ पे तो काफ़ी लोग गिर गया, मैंने देखा खुद अपने आंखों से, बहुत लोग गिर गए हैं। तो मैं यही रिक्वेस्ट करता हूँ यहाँ का प्रशासन को या यहाँ का पंचायत को भी थोड़ा देखने के लिए, रास्ता थोड़ा जल्दी मरम्मत करने के लिए, तो सभी का अच्छा होगा। ये है। ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার ৩৮ জুলাইবাড়ির মন্ডল বিজেপির উদ্যোগে জুলাইবাড়িতে অনুষ্ঠিত হয় এক সুবিশাল তিরঙ্গা র্যালি। আসলে 22 তারিখের যে ন্যাক্কারজনক ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নিরীহ ভারতবাসীদের উপর ঘটিয়েছে, এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় সেনারা মোদিজির নেতৃত্বে যেই পরাক্রম দেখিয়েছে, পাকিস্তানের ঘরে ঢুকে 100 কিলোমিটার পর্যন্ত ঢুকে পাকিস্তানের প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, এবং ভারতবর্ষের কি শক্তি সেটা কিন্তু গোটা বিশ্ব দেখেছে। আগামী দিনে এরকম ন্যাক্কারজনক ঘটনা করতে সন্ত্রাসবাদীরা একবার ভেবেচিন্তে করবে, এবং ভারতীয় যেই ব্রহ্মোস থেকে শুরু করে ভারতের 3টা ফোর্স যেইভাবে পরাক্রম দেখিয়েছে, কিরানা হিলস পর্যন্ত সেটার শব্দ পৌঁছেছে, এবং পাকিস্তান এবং গোটা বিশ্ব ভারতবর্ষের শক্তি দেখেছে। আগামী দিনে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা যুব সম্প্রদায় আমরা মোদিজির সঙ্গে আছি, আমরা দেশের সেনাবাহিনীদের সঙ্গে আছি, এবং আগামী দিনে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা ভারতবর্ষের প্রত্যেকটা সৈনিকের সমর্থনে আমরা আজকে প্রায় 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা র্যালি করেছি, এবং আমরা আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী ওনাকে আমরা শক্তিশালী করার জন্য, এবং দেশের যারা নেভি রয়েছেন এবং ইন্ডিয়ান আর্মি রয়েছেন এবং এয়ারফোর্স রয়েছেন, তাদের সমর্থনে আগামী দিনে আরও যাতে কোনো ধরনের কোনো দেশ যদি আমাদের দেশে যদি কোনো সন্ত্রাস করার যদি পরিকল্পনা থাকে, সেই সন্ত্রাসকে আমরা মোকাবেলা দেওয়ার জন্য আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে সেটা আমরা সাধারণ মানুষকে যাতে আমরা জাস্টিস দিতে পারি, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই সাধারণ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সমর্থনে, দেশের সৈনিকের সমর্থনে আমরা হাতে আমরা তিরঙ্গা পতাকা আমরা হাতে নিয়ে আমরা প্রথমত আপনাদের এখানে জোলাইমারি মন্ডল থেকে আজকে যেইভাবে আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সকে যেভাবে স্যালিউট জানানো হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই পুরো মন্ডলের এই জনগণরা এখান থেকে ইন্ডিয়ান আর্ম ফোর্সকে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মিকে এখান থেকে স্যালিউট জানিয়েছে। এবং তৎসঙ্গে আমি বলতে চাইবো, हम ईंट का जवाब पत्थर से देंगे,
আর আমাদের যে দুজন মহিলা যারা এই অপারেশন সিন্দুর বা যারা এই অপারেশন সিন্দুরকে প্রতিষ্ঠিত করেছে, আমি সাধুবাদ জানাতে চাইবো। কেননা ইতিমধ্যে আমি বলতে চাইবো যে পুরাতন সময়েও নারীদের যে ভূমিকা ছিল অহিল্যাবাই হোলকার থেকে শুরু করে এখন আমাদের যে নারীদের ভূমিকা কোনো অংশেই কম নয়। এবং সেখানে আমি অতীব আমার একদম মনের কোণ থেকে আমি বলতে চাইবো, উই স্যালিউট আওয়ার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কেননা ডেপুটেশনের নামে হেজামারা ব্লকে ভাঙচুর, ব্লক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের রুম সিল করে দিল ডেপুটেশন প্রদানকারীরা। Itu sah. Tinta membagai tipe promotor ini harus mana tipe tam tipe deputation apa kini nara. যখন ব্লকে কয়েকটা কাম চলিব অনেক সময় লোকাল নেই পাবলিক নেই কমপ্লেন থাকুন মানো আবো আর ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক দেশ হিসেবে যত নিন আবাসটি সাংনি অধিকার এবং আরও আঙ্কুন ওপর নবাদা রিমিয়া অবশ্য ডেপুটেশন আগে নোটিস না নাঙ্গো প্রি ইনফর্ম না নাঙ্গো তো নোটিস করি তবু আমার পুরনো ডেপুটেশন অ্যাকসেপ্ট খাইকা কারণ যে ডেমোক্রেটিক দেশ আং তো কাইসা ফাংশনারি কাইসা চাকর এবং ডেমোক্রেটিক দেশ না না খাইনি পুরনো কয়েকটা কমপ্লেন তো মানে যে পাবলিক বুঝে যে কোনো বেনিফিশিয়ারি পঞ্চায়েত থেকে সিলেকশন ইন্ডিয়া আবো আমার কক রেখা যে जों আবো যে অফিস বিয়ারার তো মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ রকবাই जोंखौ পঞ্চায়েতनि থ্রুতেनो एंड इनफैक्ट लास्ट যখন जों 25 तारिख एप्रिल लो मिटिं खायो रिगार्डिंग रेगा प्रपोजल आबो बांसाव जे सब किछु प्रपोजल जाते पंचायत थ्रुते फैथुन आबो पंचायत आबो चिनि पंचायत डेभलपमेंट इंडेक्स नि कासे इंडेक्स दङ आरो मैंडेटरी जेमन आगे वो चिनोर ताबो प्रदान करि निसे प्रदान रक दं आंके प्रमि बायनो सय बायनो चलियो ओंगे आबो मैंडेटरी पंचायत नि होइते प्रपोजल मा फैनाय आरो चिनारो आलादा नियम दङ कोरामनि जदि इलेक्टेड बडी करिं आगे बाय कोराम बाय ग्राम सभा मा खाया आलादा नियम दङ आबो बाय ब्रक आरो किन्तु पंचायत होइते प्रपोजल मा फैनाय कोराम न मेंटेन खाय प्रपोजल मा फैनाय नेक्स्ट थिंग आंके जब विभिन्न काम रगनो ब्रक सागा जे ब्रक इनफरमेशन करे आनारने ऑफिस ने बार-बार डायरेक्शन दङ जे ब्रक इनफरमेशन रेडी होइतो माउथ टू माउथ कम्युनिकेशन गैप ब्रक इनफरमेशन माय आंखना कारण आबो जों साइमान एकजन दुइजन तीनजन থেকে কক সাকাंके अनेक समय जे কক सामान आबो अनेक अर्धेक करिं थाङो अनेक आबो ब्रक आरो इनफरमेशन माय राउन थागोना आबो बागै तेबो तिंचे बेसे डेभलपमेंट बिदि खैनि ब्रनो जाते प्रॉपर्ली सेंसिटाइज खायनो बागै कारण जों पाब्लिक बाय चलो पाब्लिक बाय काम खाय पाब्लिक र साइमिया खेतो आबो चिरिबो व्यर्थ एवं जों जरूर सम्भव चेष्टा खायो जे ब्रनो तीन काम खायनि किन्तु 100% ब्रनो जों सबसे खुशी खैमिया अनेक तुमि तंनाय 20-30% ब्रक जे दुखी तंनाय जो जों आबो नुखा जे 30% ब्रक दुखी आर जों ब्रनो चेष्टा खायनि जों ब्रनो खुशी खायदि फैनानै आबो चिनि काम ब्रक बाय ती चलनानै ब्रक बाय गदालि तंनानै जे ब्रनो इनफरमेशन रिया करे सामंख्लानि आब्रखौ साबो इनफरमेशन रिया या जेमन आं सामना आबो जे माउथ टू माउथ कम्युनिकेशन अनेक समय गैपिंग फैयो ए आब्रनो साबरो ब्रक जो एक्यूज खायो चिनि पंचायत नि जे फंक्शनारिज रनो किन्तु ब्रक नि जरतो गान सम्भव चिनरने ऑफिस डायरेक्शंस थांगो जे ब्रक बाय नति काम खायदि कारण लोकल सरा जों साबाय काम खायबा लोकल नो ब्रक नि राजमिस्त्री मिस्त्री जों सिविल काम खायना के लोकल नो राजमिस्त्री अंगो लोकल नो जुगाली अंगो लोकल सरा तो बायरे नि तो केउ ब्रक खाया द आरोनि बिसिङो जदि केउ ब्रक गरो जदि खबर माइ सा जों तो ब्रक मासनि कायसा पंचायत नि कायसा ब्रक सिखना पजारे तो 500-600 जन ब्रक दङ होइतो ब्रक 500-600 जन ब्रक नि बिसिङो लिना जे काम खाय ब्रक खबर मालि आंखना बट जुतरनो खबर हले जों चेसा खाय बाय বিশালগড় বিধানসভার চেলিখোলা এডিসি ভিলেজের অন্তর্গত 4 নং ওয়ার্ড পুরান বাড়ি এলাকার উপজাতি মহল্লায় শিক্ষা ব্যবস্থা কতটা চরম বেহাল দশা তা প্রত্যক্ষ করলে যে কেউ আটকে উঠবেন।
এখানে কতজন স্টুডেন্ট আছে? এখন গর্ভবতী দিয়া 26-27 জন। 26-27 জন। তারা পড়াশোনা করে কোথায়? এখানে পড়ায় বান্দার মধ্যে জায়গা নাই তো। জায়গা। আর রান্না বাড়া কই করা হয় বাচ্চাদের জন্য? বাচ্চাদের গ্যাসের মধ্যে। তো রান্নার কি আলাদা ঘর নেই? না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।